মুখ্যমন্ত্রী আমাদের পাশে আর নেই, আমরা আর বিশ্বাস করতে পারিনি। যদি আমাদের এটা না করে আগামী 26-এ হয়তো কিছু প্রভাব পড়তে পারে বা পড়বে, সে আশা রাখি। কিন্তু মানুষ তো আর পিছনে এমনি ঘেউ ঘেউ করবে না। তারা যদি কিছু খোরাক না পায়, পেটে পাথর বেঁধে কি করে মুখ্যমন্ত্রী পেছনে ঘেউ ঘেউ করবে? দেখবেন বাজেটেও টাকা অ্যালোকেট করা হয়েছে। তাহলে বাজেটে টাকা অ্যালোকেশন হলো, মাদ্রাসার অ্যাপ্রুভাল হলো, অথচ শিক্ষকদের কাছে পয়সা পৌঁছাচ্ছে না। কি ভাবছেন সারা জীবন এই শোষণ চালিয়ে যাবেন? এই অধিকার কিন্তু সংবিধান আপনাকে দেয়নি। 5 বছর পর পর সাধারণ মানুষকে আবার অধিকার দেওয়া হয়েছে। সে আপনাকে কিন্তু শাসন ব্যবস্থা থেকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই আপনাদেরকে সাবধান করছি এই মিটিং এর মধ্যে দিয়ে। 35টা আনএডেড মাদ্রাসা, এদের বহুদিন 11 মাস এরা মাইনে পাচ্ছে না। মুখ্যমন্ত্রী এদের কথা দিয়েছিল তোমাদের স্যাংশন করে দেওয়া হবে, এদের কোনো রকম এরা মাইনে পাচ্ছে না। তাহলে 1 মাস মাইনে না পেলে সংসার চলে না, 11 মাস এরা কিভাবে আছে আপনি শুধু বলুন। এই বঞ্চনার শিকারের জন্য ছাত্রদের মিড ডে মিল নাই, বিল্ডিং গ্র্যান্ট নাই, যেটা একটা স্কুল হলে এই সবগুলো সব দেওয়া উচিত সরকারের সঙ্গে সঙ্গে, সেগুলো আমাদেরকে দেয়নি। তাই আমাদের রাস্তায় নামতে হয়েছে। এবং সংখ্যালঘুদের শিক্ষার যে মানে অবমাননা হচ্ছে, সংখ্যালঘু মানে ছাত্রছাত্রীদের পড়াশোনার যে উন্নয়ন হচ্ছে না, সেটা এটাই তো আর প্রমাণ। মাদ্রাসা এতগুলো লোকজন আমরা এখানে রাস্তায় নেমেছি কেমনি কলকাতায় এসে। আসলে তাই, আসলে হচ্ছে কি যে এদেরকে মানে সামান্য কিছু বুঝিয়ে সেটা ভোট ব্যাংকের হচ্ছে। শিক্ষিত মানুষ কিন্তু এই কথায় কান দেবে না। তার বেতন, মিড ডে মিল, বাচ্চাদের পোশাক, জুতো, ব্যাগ ইত্যাদি কিছুই পায়নি। এখন সেই স্কুলটা, সেই মাদ্রাসাটা বন্ধ হতে চলেছে। এরকম না খেয়ে পেটে পাথর বেঁধে আর কতদিন যাবে মানুষ? সেখানে আর কেউ যেতে চাচ্ছে না। যদি সেই স্কুলে যদি না যায়, তাহলে আমাদের পিছিয়ে পড়া যে জাতি, হ্যাঁ মুসলিম জাতি পিছিয়ে পড়া, তারা তো আর উঠতে পারবে না, শিক্ষার আলো তাদের কাছে ফুটবে না। মুখ্যমন্ত্রীকে বিশাল ভোট দিয়ে, মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত দিয়ে, বিভিন্ন রকম রাজনীতি বুঝিয়ে সুঝিয়ে, মাঠে ঘাটেও বুঝিয়েছি আমরা, বুঝিয়ে ভোট দিয়ে আজকে তেনাকে মসনদে পৌঁছেছি। কিন্তু আমাদের আশা ছিল যে বিগত সরকার, যে সরকার আমাদের বঞ্চিত করেছে, সিপিএম সরকার, তার চেয়ে এই সরকার আমাদের অনেক ভালো। কিন্তু এখন দেখা যাচ্ছে বিগত 15 বছর হতে চলছে 3বারের মুখ্যমন্ত্রী, কিন্তু এখন আমরা কিছু পাইনি, মাদ্রাসার কিছু পাইনি। এটা তো মানে ব্যঞ্জনাটা এই জন্যই হচ্ছে যে আমাদের মুসলিমদের দুরবস্থা এসে গিয়েছে। আমাদের যে কি ত্রুটি আছে, কেন আমরা মানুষ হয়ে খাবার পাচ্ছি না, আর কুকুরকে আয় বাবা আয় বলে ওকে খাবার দিচ্ছে, আর আমরা মানুষ হয়ে খাবারের জন্য মরছি। তো সেটা তো দিদি বলতে পারবে কি আমাদের মধ্যে কত ত্রুটি আছে, আমাদের কি আছে। আমাদের 11 মাসের বেতন দেওয়া হয়নি, দিদি আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদেরকে দেয়নি। এখন আমরা খিদার জ্বালায় মরছি, খিদার জ্বালায় মরছি, পদে বসেছি। আমরাই সমস্যা করিনি, আপনি বলেছেন 10,000 মাদ্রাসা স্যাংশন করব। 366 মাদ্রাসা, সেখানে বাচ্চা ছেলেমেয়েরা সারাদিন না খেয়ে তারা বাড়ি যাচ্ছে। আর এখানে কেন হচ্ছে যে এদের প্রতি এই বঞ্চনার শিকার এরা হবে? কথাবার্তা বলবেন, তারপরে একটা ডেট নেবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে, না হলে কিন্তু উনি বলবেন আমি সব বলিনি। ঠিক আছে, সেটা উনি দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী নানা কাজে থাকেন, তিনি পরিষ্কার বলবেন কবে, ওখান থেকে ওরা বলে দেবেন ডেট দেবো। আর ডেট না দিলে, ডেট দিতে হবে না, এইটাকে সমস্যার সমাধান করে দিন, ডেট দেওয়ার দরকার। 35টা আনএডেড মাদ্রাসা, এদের বহুদিন 11 মাস এরা মাইনে পাচ্ছে না। মুখ্যমন্ত্রী এদের কথা দিয়েছিল তোমাদের স্যাংশন করে দেওয়া হবে, এদের কোনো রকম এরা মাইনে পাচ্ছে না। তাহলে 1 মাস মাইনে না পেলে সংসার চলে না, 11 মাস এরা কিভাবে আছে আপনি শুধু বলুন। আজকের সংখ্যালঘুরা, ঘর বাড়ি ছেলে মহিলারা তারা রাস্তায়, সেটা মুখ্যমন্ত্রী আপনি দেখতে পাচ্ছেন না। আপনার জন্যই তো আজকের এরা রাস্তায়, এটা আপনাকে স্বীকার করতে হবে, আপনার জন্য আজকের এরা রাস্তায়। তাহলে কেন এরা রাস্তায় নামলো? প্রতিনিধি চলে গেছে নবান্নে, 10 তারিখ লাস্টের, 10 তারিখের মধ্যে যদি এরা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু 26-এ ভোটের আশা করবেন। অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে, প্রভাব পড়বে বলেই তো আজকে রাস্তায় নেই। কার বিরুদ্ধে এসছে? এরা তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমেছে, যিনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী, মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী, মুসলমান উন্নয়ন মন্ত্রী। কি করছে? কিছু করছে এটা? সেটা বুঝুন, বুঝে গেছে। মুসলমানদের লাথি মারা ছাড়া আর কোনো প্রক্রিয়া নেই। যা দেখতে পাচ্ছেন রাস্তায়, আরো অনেকে ছিল, এখন অনেকে নেই, ওখানে চলে গেছে। তাহলে এটা কেন? এই অরাজকতার সৃষ্টি কেন করলেন উনি? এর জবাবদিহি ওনাকে দিতে হবে এবং সবগুলো 235টা মাদ্রাসা পূর্ণাঙ্গভাবে ঠিক করে দিতে হবে, না হলে এর পিছনের ফলভোগ ওনাকে ভদ্র বা নম্রভাবে উনি পাবেন।
বলুন। মুখ্যমন্ত্রী কি আপনাদের পাশে নেই? 2026 আপনারা দেখবেন। দেখুন, পাশে থাকা বলতে গেলে আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না। পাশে কেন মানছেন? আমরা যে মাদ্রাসাগুলো রিকগনিশন হয়েছে নিয়ম অনুযায়ী 1/1/2025 থেকে আমাদের বেতন দেওয়া উচিত। সেখানে আজকে নভেম্বর মাসে হয়ে গেল। আমরা যারা এসেছি এই যে মাস্টারমশাই এবং শিক্ষিকারা, তারা কমপক্ষে হচ্ছে গ্র্যাজুয়েট এবং তার মাস্টার ডিগ্রিও আছে অনেকে। তাহলে কেন আপনারাই বুঝুন যে কেন আমরা রাস্তায় নেমেছি, কেন ধর্মতলায় শিয়ালদা থেকে হেঁটে এসেছি এই বঞ্চনা শিকারের জন্য। ছাত্রদের মিড ডে মিল নাই, বিল্ডিং গ্র্যান্ট নাই, যেটা একটা স্কুল হলে এই সবগুলো সব দেওয়া উচিত সরকারের সঙ্গে সঙ্গে, সেগুলো আমাদেরকে দেয়নি, তাই আমাদের রাস্তায় নামতে হয়েছে। এবং সংখ্যালঘুদের শিক্ষার যে অবমাননা হচ্ছে, সংখ্যালঘু মানে ছাত্রছাত্রীদের পড়াশোনার যে উন্নয়ন হচ্ছে না, সেটা এটাই তো আর প্রমাণ। এতগুলো মাদ্রাসা, এতগুলো লোকজন আমরা এখানে রাস্তায় নেমেছি কেমনি কলকাতায় এসে। আসলে তাই, আসলে হচ্ছে কি যে এদেরকে মানে সামান্য কিছু বুঝিয়ে কি সেটা ভোট ব্যাংকের হচ্ছে। শিক্ষিত মানুষ কিন্তু এই কথায় কান দেবে না। তার 26 প্রভাব পড়বে। আবার হচ্ছে মুখ্যমন্ত্রী যে আশা আমাদের দিয়েছিলেন, বলে 10,000 মাদ্রাসা আমার করে দেবো, সেখানে দেখা যাচ্ছে 338টা মাদ্রাসা করেছে। সে মাদ্রাসা বিগত 11 মাস অতিবাহিত হয়ে গেল, তার বেতন, মিড ডে মিল, বাচ্চাদের পোশাক, জুতো, ব্যাগ ইত্যাদি কিছুই পাইনি। এখন সেই স্কুলটা, সেই মাদ্রাসাটা বন্ধ হতে চলেছে। এরকম না খেয়ে পেটে পাথর বেঁধে আর কতদিন যাবে মানুষ? সেখানে আর কেউ যেতে চাচ্ছে না। যদি সেই স্কুলে যদি না যায়, তাহলে আমাদের পিছিয়ে পড়া যে জাতি, হ্যাঁ মুসলিম জাতি পিছিয়ে পড়া, তারা তো আর উঠতে পারবে না, শিক্ষার আলো তাদের কাছে ফুটবে না। কিন্তু বলেন তিনি মুসলিমদের পাশে আছেন। কিন্তু পাশে তো ছিল, আমরা ভেবেছিলাম, কিন্তু এখন তো আমরা সে দেখছি আমাদের পাশে নেই। এ কথাগুলো পুরো ফালতু কথা। এ কথা আমাদের লোভ দিয়ে ভোটের ব্যাংক করে নেয়। ভোট কিভাবে আদায় করতে হয় সেইটা মুখ্যমন্ত্রী জানেন। কিন্তু আমরা এখন দেখছি যে আমরা মুখ্যমন্ত্রীকে বিশাল ভোট দিয়ে, মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত দিয়ে, বিভিন্ন রকম রাজনীতি বুঝিয়ে সুঝিয়ে, মাঠে ঘাটেও বুঝিয়েছি, আমরা বুঝিয়ে ভোট দিয়ে আজকে তেনাকে মসনদে পৌঁছেছি। কিন্তু আমাদের আশা ছিল যে বিগত সরকার, যে সরকার আমাদের বঞ্চিত করেছে, সিপিএম সরকার, তার চেয়ে এই সরকার আমাদের অনেক ভালো। কিন্তু এখন দেখা যাচ্ছে বিগত 15 বছর হতে চলছে 3বারের মুখ্যমন্ত্রী, কিন্তু এখন আমরা কিছু পাইনি, মাদ্রাসার কিছু পাইনি এবং শিক্ষিকাদের বেতন পাইনি। এই পাথর বেঁধে আর কতদিন যাব? তাই আমরা বুঝছি মুখ্যমন্ত্রী আমাদের পাশে আর নেই। আমরা আর বিশ্বাস করতে পারিনি। যদি আমাদের এটা না করে, আগামী 26-এ হয়তো কিছু প্রভাব পড়তে পারে বা পড়বে, সে আশা রাখি। কিন্তু মানুষ তো আর পিছনে এমনি ঘেউ ঘেউ করবে না। তারা যদি কিছু খোরাক না পায়, পেটে পাথর বেঁধে কী করে মুখ্যমন্ত্রী পেছনে ঘেউ ঘেউ করবে? মাদ্রাসার মিড ডে মিল এবং ছাত্রছাত্রীর সুযোগ সুবিধা এবং শিক্ষিকাদের বেতন, বেশি বেতন দিতে হবে না, 10 থেকে 14-15 মধ্যে থাক। যেটা মানুষ 500 টাকা না হয় তার পেটের ভাত হয় না, সংসার চলতে পারে না। তো মাত্র আমাদের 500 টাকা করে মাসে 15,000 টাকা বেতন দিক, তাতে আমরা যথেষ্ট। যদি আমাদের দাবি মেনে নেয়, আমরা মুখ্যমন্ত্রীর পেছনে ছিলাম, আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। এতে এই বঞ্চনাটা, এটা তো মানে বঞ্চনাটা এই জন্যই হচ্ছে যে আমাদের মুসলিমদের দুরবস্থা এসে গিয়েছে। প্রধানমন্ত্রী থেকে নিয়ে আমাদের সমস্ত সব লাঞ্ছনা হতে হচ্ছে, সব জায়গাতেই মুসলমানদের যেন একটা প্রভাব, দৃষ্টিগত সমস্ত সব কিছুর দিক দিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটা তো আমাদের তো বলার কিছু নয়, যেটা আমাদের বলার বড়রাই বলবে। মাদ্রাসা শিক্ষকরা এতটা বঞ্চিত কেন? মাদ্রাসা শিক্ষিত এতটা বঞ্চিত কেন, এটা দিদিই বলতে পারবে। আপনি দিদির কাছে যাবেন, আপনি দিদিকে বলবেন কেন আমাদেরকে বঞ্চিত করছে, আমাদের কি ত্রুটি আছে, আপনি দিদিকে যাবেন, দিদির কাছে এটা প্রশ্নটা উঠবে। যেখানে মিড ডে মিলের খাবার কুকুরদের খাওয়ানোর কথা বলা হচ্ছে, কিন্তু মাদ্রাসা ঠিকঠাক স্কুল পর্যন্ত নেই। হ্যাঁ, আমি তো বললাম আপনাকে ঠিকঠাক নেই। আমাদের যে কি ত্রুটি আছে, কেন আমরা মানুষ হয়ে খাবার পাচ্ছি না, আর কুকুরকে আয় বাবা আয় বলে ওকে খাবার দিচ্ছে, আর আমরা মানুষ হয়ে খাবারের জন্য মরছি। তো সেটা তো দিদি বলতে পারবে কি আমাদের মধ্যে কত ত্রুটি আছে, আমাদের কি আছে, সে দিদিই বলতে পারবে। পশ্চিমবঙ্গে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর। যে মুসলিম ভোট পাবে সে মসনদে বসবে, কিন্তু 26-এর সামনে নির্বাচন, এর প্রভাব পড়বে কতটা? হ্যাঁ, অবশ্যই পড়বে। উনি তো সংখ্যালঘুদেরকে সবসময় দেখিয়ে এসছেন কি ভালোবাসেন, নামাজ পড়েন, এটা করেন ওটা করেন, সবকিছু সংখ্যালঘুদের জন্যই উনি করেন। হ্যাঁ, তো যখন সংখ্যালঘুদের করে আজকে আমরা এই যে ধর্নাতে বসেছি, আমরা তো সংখ্যালঘুর মধ্যেই পড়ি, তাই না? তো যখন আমরা এই ধর্নাতে বসেছি কি জন্য, আমাদের 11 মাসের বেতন দেওয়া হয়নি। দিদি আমাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে দেয়নি। এখন আমরা খিদার জ্বালায় মরছি, আমি পথে বসেছি। এবার দিদি যদি আমাদের সেই খিদাটা মিটিয়ে দেয়, তবে আমরা অবশ্যই দিদিকে আবার সেই সম্মান দেব, সেই দুধ দেবো, আবার যেমন সবাই বলছে সেই আবার দেবো। না হলে পরিবর্তন হতে পারে? হবে, অবশ্যই হবে পরিবর্তন হওয়ার তো কোনো ব্যাপার না, এটা হবে, এটা জানা কথা, তো হবে। আমরা স্কুলে কাজ করছি, বছরের পর বছর কাজ করছি,
মাদ্রাসাকে অ্যাপ্রুভ করা হয়েছে, অথচ শিক্ষকদের মাসের শেষে মাইনে দেওয়া হচ্ছে না। একটু যদি রাজ্য সরকারের বাজেট দেখেন, দেখবেন বাজেটেও টাকা অ্যালোকেট করা হয়েছে। তাহলে বাজেটে টাকা অ্যালোকেশন হলো, মাদ্রাসার অ্যাপ্রুভাল হলো, অথচ শিক্ষকদের কাছে পয়সা পৌঁছাচ্ছে না। তারা তো কাজ করছেন। এই ব্যবস্থা আমরা কখন আশা করতে পারি? আশা করতে পারি যে আমার দেশ স্বাধীন নয়, আমার দেশের সংবিধান নেই, আমার দেশের সংবিধানের এই বেঁচে থাকার অধিকার, জীবনের অধিকার, শিক্ষার অধিকার স্বীকৃত হয়নি, ইংরেজরা শাসন করছে, ফলে শোষণ চলবে। তাহলে ইংরেজদের শাসনে যে শোষণ চলতো, সেই শোষণ যদি দেশ স্বাধীন হওয়ার পরেও চলে, তাহলে আমরা কি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইংরেজদের সঙ্গে একই প্ল্যাটফর্মে রাখবো? একটু পেছন দিকে চলে যাই, কয়েক মাস আগে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইংল্যান্ডে গিয়ে তাদের প্রশংসা করে এসছে। আমি একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করছি যে আমি যা ভাবছি আসলে তা সত্যি কিনা। তাহলে একদিকে তিনি ইংরেজ আমলের মতনই শোষণ করছেন, আর একই সঙ্গে ইংরেজদের প্রশংসা করছেন। আসলে যে কথা আমি বলার চেষ্টা করছি, আমি দীর্ঘায়িত করতে চাই না, সবাই আপনারা সবকিছু জানেন। এই দেশের যে সংবিধান, যার কথা বলছি, যে সংবিধানের অধিকারের কথা আমরা বলছি, সেই সংবিধান যা আমরা পেয়েছি, এই সংবিধান পাওয়ার ক্ষেত্রে মমতা ব্যানার্জির কোনো ভূমিকা আছে? সবাই আমরা জানি উত্তর না। নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা আছে? উত্তর না। ভূমিকা আছে কার? ভূমিকা আছে আশফাকুল্লাহ খানের। ভূমিকা আছে কার? ভূমিকা আছে ভগৎ সিং এর। ভূমিকা আছে কার? ভূমিকা আছে ক্ষুদিরাম বসু। ভূমিকা আছে নেতাজি সুভাষের। তাহলে তারা তাদের জীবনকে বিপন্ন করেছে। আমি আশফাকুল্লাহ খানের জেল থেকে লেখা একটি চিঠি, মাকে লেখা চিঠি মাঝে মাঝেই উল্লেখ করি। তিনি লিখছেন, মা, আমি জানি আম্মা, আপনি এখন ফজরের নামাজ পড়তে পড়তে আমার জন্য দোয়া করছেন, যাতে আমার কোনো ক্ষতি না হয়, কিন্তু আপনি তো আমাকে শিখিয়েছেন এই দেশকে সেবা করা, এই দেশকে স্বাধীন করা। এটাই তো আমার ইমানের অঙ্গ। আমার ধর্ম তো তাই শিখিয়েছে, এই দেশকে রক্ষা করতে হবে, এই দেশকে স্বাধীন করতে হবে। আমাকে আমার জন্য কষ্ট পাবেন না, আমার জন্য গর্ববোধ করুন। সেই আশফাকুল্লাহর প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি আমরা। ভগৎ সিং তাকে ফাঁসিতে নিয়ে যাবে, সে অনুরোধ করছে, আমার একটা চ্যাপ্টার পড়তে বাকি আছে, একটু সময় দেবেন। এই একটা চ্যাপ্টার পড়া শেষ করার পরে সে ফাঁসির দড়িতে ঝুলবে। সে জানে তার মৃত্যু নিশ্চিত, সে তবুও যে বইটি পড়ছে তার শেষ চ্যাপ্টারটা পড়ে নিতে চায়। তাহলে সেই ভগৎ সিং এর দেশ, সেই আশফাকুল্লাহর দেশ, সেই দেশের সংবিধান স্বীকৃতি দিয়েছে, সেই দেশের সংবিধান স্বীকৃতি দিয়েছে এই মৌলিক অধিকারকে, এই শিক্ষার অধিকারকে, এই জীবন ধারণের অধিকারকে। আর আপনারা দেখতে পাচ্ছি কি আমাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, যে স্কুলের পঠন পাঠনের বই পৌঁছাচ্ছে না, স্কুলের ছাত্রদের ড্রেস পৌঁছাচ্ছে না, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তলানিতে, সরকারি শিক্ষা বন্ধ দিকে, আর একদিকে আরএসএস এর স্কুলগুলো ফুলে ফেপে বেড়ে উঠছে। তাহলে একদিকে আপনি স্কুলের শিক্ষার মধ্যে দিয়ে উস্কানি দিচ্ছেন, আর মাদ্রাসা শিক্ষক যারা প্রতিদিন প্রতিনিয়ত তাদের ডিসিপ্লিন মেনে এই শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করে যাচ্ছে, তারা ছেলেদের লেখাপড়া শেখাচ্ছে আপনার সিলেবাস মেনে, তাদের মাথার ঘাম পায়ে ফেলছে প্রতিনিয়ত। তাদের বাড়িতে বউ আছে, তাদের বাড়িতে বাচ্চা আছে, তাদের প্রত্যেকের অধিকার আছে বেঁচে থাকার, তাদের প্রত্যেকের অধিকার আছে দুবেলা খাওয়ার, তাদের প্রত্যেকের অধিকার আছে বিশ্রাম নেওয়ার। আপনি তাদেরকে বিনা পয়সায় খাটাচ্ছেন। সংবিধানের আর্টিকেল 23, যেখানে বন্ডেড লেবারকে নাকচ করা আছে, নিষেধাজ্ঞা জারি করা আছে,
এই প্রভিশন করা হয়েছে, এই আইন আনা হয়েছে সংবিধানের মধ্যে, তার কারণ ইংরেজ আমলে শোষণ চলতো। স্বাধীন দেশে এই শোষণ চলতে পারে না, আর এই শোষণকে বন্ধ করার জন্যই সংবিধানের প্রভিশন নিয়ে আসা হয়েছে। সংবিধানের আইনকে তো নিয়ে আসা হয়েছে, তার রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সাধারণ মানুষ ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। যারা আজকে এইখানে মিছিল করতে নেমেছে, যারা আজকে এখানে অবস্থান করছে, তাদের ভোটেই আপনি ক্ষমতায় আছেন। আর তারা আপনাকে দায়িত্ব দিয়েছে এই সংবিধানের অধিকারকে রূপায়ণ করার। আপনি ক্ষমতায় বসে কি ভাবছেন সারা জীবন এই শোষণ চালিয়ে যাবেন? এই অধিকার কিন্তু সংবিধান আপনাকে দেয়নি। 5 বছর পর পর সাধারণ মানুষকে আবার অধিকার দেওয়া হয়েছে, সে আপনাকে কিন্তু শাসন ব্যবস্থা থেকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই আপনাদেরকে সাবধান করছি এই মিটিং এর মধ্য দিয়ে, যে দাবি নিয়ে রাস্তায় নেমেছে দেবে না যতক্ষণ নাই সমস্যার সমাধান। কারণ আমরাই সমস্যা করিনি, আপনি বলেছেন 10,000 মাদ্রাসা স্যাংশন করবো। 366 মাদ্রাসা, সেখানে বাচ্চা ছেলেমেয়েরা আসে সারাদিন না খেয়ে তারা বাড়ি যাচ্ছে। আর এখানে কেন হচ্ছে যে এদের প্রতি এই বঞ্চনার শিকার এরা হবে, অর্থাৎ ঢেলে ভোট দেয় এরা, আর এদেরকে বঞ্চনা, এটা কিভাবে আমরা মেনে নেব? সুতরাং আমরা আপনাদের অনুরোধ করছি, কথা হয়েছে শান্তিপূর্ণভাবে করবেন। আমরা কোনো অশান্তি করতে এখানে আসিনি, সেই জন্যই আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। আর অফিসাররাও সুন্দর ব্যবহার করছেন। এবারে আপনারা 5 থেকে 7 জন প্রতিনিধি যাবেন, ওনারা সসম্মানে গাড়ি রেডি করেছেন, আমাকে বললেন যে সুতরাং সব দিক থেকে সাহায্য করছে। এইবারে ওখানে যাবেন, কালীঘাট কি নবান্নে সেটা আপনারা কথা বলবেন, সেখানে চলে যাবেন, কথাবার্তা বলবেন, তারপরে একটা ডেট নেবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। না হলে কিন্তু উনি বলবেন আমি সব বলিনি, ঠিক আছে? সেটা উনি দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী নানা কাজে থাকেন, তিনি পরিষ্কার বলবেন কবে ওখান থেকে ওরা বলে দেবেন, ডেট দেবো। আর ডেট না দিলে, ডেট দিতে হবে না, এইটাকে সমস্যার সমাধান করে দিন, ডেট দেওয়ার দরকার।